আসসালামু আলাইকুম। জেলার কেমিস্ট্রি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই দুপুরের ক্লাসে। আজকের ক্লাসে আমার আলোচনার বিষয় বস্তু হচ্ছে আয়ন ইলেকট্রনীয় পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। তো আমি একটু চেক করে দেখলাম যে সাউন্ড ভয়েস সব ঠিক আছে কিনা। তো গত ক্লাসে আমার ভয়েসে একটু সমস্যা হয়েছিল, ক্লাসে কোনো ভয়েস ছিল না, সেই জন্য আগেই সবটা চেক করে দেখলাম সব ঠিক আছে কিনা। তো মোটামুটি সব ঠিক আছে, এখন আমরা শুরু করতে পারি। তো আলোচনার বিষয় আয়ন ইলেকট্রনীয় পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। এখানে আমি আগে থেকেই একটা বিক্রিয়ার অর্ধেক অংশ লিখে নিয়েছি। বিক্রিয়কে দেখিয়েছি পটাশিয়াম ডাইক্রোমেট, হাইড্রোজেন পারঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড। এই বিক্রিয়াটার উৎপাদ কি হবে? প্রথমত আগে আমাকে জানতে হবে এই বিক্রিয়ার উৎপাদ কি হবে। উৎপাদগুলো লিখে নিতে হবে, নিয়ে তারপরে ধাপ বাই ধাপ আমাকে সমতাকরণ করতে হবে। এখানে পয়েন্টের ফার্স্টেই কিন্তু লেখা আছে একটা জিনিস, দেখো যে আয়ন ইলেকট্রনীয় পদ্ধতি। আয়ন ইলেকট্রনীয় পদ্ধতি তার মানে এটাকে আয়ন বানিয়ে নিতে হবে। আয়ন বানিয়ে নিয়ে তারপরে আমাকে কাজ করতে হবে, যেহেতু বলা হয়েছে আয়ন ইলেকট্রনীয় পদ্ধতি। তো চলো জেনে আসি তো উৎপাদগুলো কি কি হবে। উৎপাদ কি হবে এটা খুবই সহজে আমরা বের করতে পারব। ফার্স্ট লক্ষ্য করবে যে বিক্রিয়কে কোন কোন ধাতু আছে। আমি এখানে দেখতে পাচ্ছি বিক্রিয়কে ধাতু আছে পটাশিয়াম, তারপরে আছে ক্রোমিয়াম, এই দুটা ধাতু আছে। আর অ্যাসিড হিসাবে ইউজ করা হয়েছে কোনটা? সালফিউরিক অ্যাসিড। অ্যাসিড হিসাবে সালফিউরিক অ্যাসিড ইউজ করা হচ্ছে। আমার লেকচার 1 এর লাস্টের দিকের যে সমতাকরণটা করিয়েছি সেখানে এই বিষয়গুলো মোটামুটি ডিটেলস আলোচনা করা আছে। তোমরা যারা এই ক্লাসটা করছো, এই ক্লাস শেষে ভালো করে বোঝার জন্য ওই ক্লাসটা দেখে নিও। তো পটাশিয়াম থাকলে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে পটাশিয়াম সালফেট। ক্রোমিয়াম থাকলে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে ক্রোমিক সালফেট। ক্রোমিক সালফেট মোদ্দা কথা সেটা হলো যে বিক্রিয়কের যে ধাতুগুলো থাকবে আর মাধ্যম হিসেবে যে অ্যাসিড ইউজ করা হবে, মাধ্যম হিসেবে এখানে হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড না হলে সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড না হলে সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি ইউজ করা হয় তাহলে ক্লোরাইড লবণ উৎপন্ন করবে, যেমন পটাশিয়াম ক্লোরাইড। আর ক্রোমিয়াম থেকে ক্রোমিক ক্লোরাইড। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড ইউজ করার কারণে সালফেট লবণ উৎপন্ন হবে। বিক্রিয়কে যে ধাতুগুলো থাকবে সেই ধাতু অ্যাসিডিক লবণ হবে। এক কথাই শেষ, বুঝে দিলাম। তাহলে উৎপাদগুলো ঝটপট লিখে ফেলি। পটাশিয়াম আছে, তাহলে উৎপাদে হবে পটাশিয়াম সালফেট, প্লাস ক্রোমিয়াম আছে ক্রোমিক সালফেট, হয়ে গেল। এখন তো হাইড্রোজেন পারঅক্সাইড আছে যেখানে অক্সিজেন আছে, তাহলে কি হবে? আরো কয়েকটা জিনিস একটু নোট লিখে রাখো, তোমাদের জন্য এটা খুবই ভালো হবে। যদি হাইড্রোজেন পারঅক্সাইড থাকে তাহলে অক্সিজেন হবে উৎপাদে। অক্সালিক অ্যাসিড, এই সংকেতটা অক্সালিক অ্যাসিড, এটা থাকলে হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। H2S থাকলে উৎপাদে হবে সালফার। আর HI বা KI এরকম যদি কিছু থাকে, HI বা KI এরকম যদি কিছু থাকে তাহলে হবে আয়োডিন। যদি তোমরা এটা মনে রাখো তাহলে আমার মনে হয় যে উৎপাদ লেখা নেই তোমাদের আর কোনো প্রবলেমের কোনো সমস্যা হবে না। সেগুলি বুঝে দিলাম। তাহলে এখন দেখো পারঅক্সাইড যেহেতু এখানে আছে, তাহলে পারঅক্সাইড আছে, তাহলে কি হবে? অক্সিজেন। আর অ্যাসিড ব্যবহার করেছ, পানি হবে না, এটা কি হয় কখনো? একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আবার সমতাকরণ
করণ করার জন্য প্রথমত বিক্রিয়ক এবং উৎপাদগুলো আমি লিখে ফেললাম। তারপরে দেখো দ্বিতীয় লাইনে আমি আগে থেকে লিখে রেখেছি বলে আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ লিখতে হবে। আয়নিক সমীকরণের জন্য আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে দর্শক আয়নগুলো কেটে ছেটে বাদ দিব। দর্শক আয়নগুলো কেটে ছেটে বাদ দিব। দর্শক আয়নগুলো কি কি থাকে, দর্শক আয়নগুলো কি কি থাকে এবং কি কি বাদ দিব সেটা একটু লিখে নাও ঝটপট করে। আমি লিখে দিচ্ছি। পটাশিয়াম বাদ দিবে, পটাশিয়াম প্লাস আয়ন। সোডিয়াম থাকলে সোডিয়াম প্লাস আয়ন। ক্যালসিয়াম থাকলে ক্যালসিয়াম 2+। এখানে আমি যে আয়নগুলো বা যেগুলো থাকে বা যেগুলো দিয়ে বিক্রিয়াগুলো সাধারণত দেওয়া হয় আমি সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকছি। তারপরে সালফেট আয়ন থাকলে বাদ দিয়ে দিবা, ক্লোরাইড আয়ন থাকলে বাদ দিয়ে দিবা। এই কটা দিলেই মনে হয় হয়ে যায়, আর বাকি যদি দু একটা আসে তখন বলে দিলেই হবে। তো এই কটা আয়ন যদি বিক্রিয়ক উৎপাদ যেখানেই থাক সেখান থেকে বাদ দিয়ে দিবা। কি কি বাদ দিবা? দেখো পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, সালফেট আয়ন এবং ক্লোরাইড আয়ন। এই আয়নগুলো বিক্রিয়ক উৎপাদ যেখানেই থাকবে সেখান থেকে তুমি ঠাস করে বাদ দিয়ে দিবে, দিয়ে আয়ন আকারে লিখে ফেলবে। তো চলো আমরা এগুলো বাদ দিয়ে একটু লেখা শুরু করি। তাহলে কি লেখা যায় দেখা যাক। এখানে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, এখান থেকে পটাশিয়াম বাদ যাবে কারণ আমি বলেছি পটাশিয়াম বাদ। তাহলে পটাশিয়াম বাদ দিলে থাকবে কি? Cr2O7। Cr2O7 যখন আমি কোনো যৌগ থেকে কোনো পরমাণু বাদ দিব তখন সেটা আর যৌগ থাকে না, সেটা হয়ে যাবে আয়ন। তাহলে এটা আয়ন হয়ে গেছে। আমি পটাশিয়াম বাদ দিয়েছি, পটাশিয়ামের চার্জ 1, একটা পটাশিয়াম এর চার্জ 1, পটাশিয়াম আছে 2টা, তাহলে 2+, তাহলে এখানে হবে 2-। মানে তুমি যা চার্জ বাদ দিবে তার বিপরীতটা ওখানে হবে, ঠিক আছে? তো এখানে প্লাস দেখো H2O2। H2O2 মাধ্যম হিসাবে কিন্তু ব্যবহার হয়েছে সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই দুটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করা হয়, এটা মাথায় রাখবা। তার মানে এই অ্যাসিডগুলো বাদ দিয়ে অন্য যে অ্যাসিডগুলো থাকে বা অন্য যে অ্যাসিডিক যৌগগুলো থাকবে সেগুলো জার্মিনেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে এখান থেকে হাইড্রোজেন বাদ দিলে কি হবে? O2। তাহলে এখানে চার্জ কত হবে? এখানে চার্জ তাহলে এখানে একইভাবে হাইড্রোজেনের জন্য +1 × 2 = +2। তাহলে এখানে +2, এখানে 2-, ঠিক আছে? আর এই মাধ্যম হিসেবে যে অ্যাসিডটা ব্যবহার করা হয়েছে সেখান থেকে আমি লিখলাম H+, দুইটা H+ আছে লিখে দিলাম। এটা যদি কেউ না লিখে প্রবলেম হবে না, এমনিতে এসে হাজির হবে। তারপরে আমি লিখে দিলাম, লিখাই ভালো, অনেকেই লেখে এবং বইগুলোতে লেখা আছে। এগুলো মুছে দিলাম। তারপরে দেখো কি বাদ দেওয়ার কথা? পটাশিয়াম বাদ, উৎপাদে পটাশিয়াম বাদ, সালফেট বাদ। কারণ পটাশিয়াম বাদ দেওয়ার কথা বলেছি, সালফেটও বাদ দেওয়ার কথা বলেছি, তাহলে দুটোই বাদ। এখানে তারপরে থাকি ক্রোমিয়াম 3+। দেখো ক্রোমিয়াম 3+, ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে 3+, বিপরীত হবে। সালফেটের সাথে 3 আছে, এটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা, আর ক্রোমিয়ামের সাথে 2 আছে, এটা সালফেটের জারণ সংখ্যা, ঠিক আছে? ওটা করে দিয়ে দিলেই হবে। তারপরে কি আছে? এরপরে অক্সিজেন, এরপরে জলান্ন পানি। যেহেতু এখানে অ্যাসিড থেকে H+ লিখছি তাই ওখানে পানি দিয়ে দিলাম। যদি H+ না লিখতাম তাহলে পানিও লিখতাম। এই দুটা দেওয়াটা জরুরি না, তবে ওই যে বললাম যে বইগুলোতে এইভাবেই দেওয়া আছে তাই আমিও দিলাম। তাছাড়া না দিলেও কোনো সমস্যা নেই, যার চলে আসে সে এমনিতেই চলে আসছে। আচ্ছা, এখন এখান থেকে আমি চিহ্নিত করবো জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। এইটা দেখো এখানে লেখা আছে যে আয়ন ইলেকট্রনের পদ্ধতি। আমরা আয়ন বানালাম জারণ বিজারণ বিক্রিয়া, তার মানে এই বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে দুইটা অংশ আছে, একটা জারণ অর্ধবিক্রিয়া, একটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়াটা আমরা চিহ্নিত করবো। ইলেকট্রন ত্যাগের বিক্রিয়াকে জারণ, ইলেকট্রন ত্যাগ জারণ, ইলেকট্রন গ্রহণের বিক্রিয়াকে বলা হচ্ছে বিজারণ। মনে রাখে, ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া জারণ, ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া বিজারণ। তাহলে একটু খুঁজে বের করি কোথায় ইলেকট্রন ত্যাগ হয়েছে আর কোথায় ইলেকট্রন গ্রহণ হয়েছে। এর জন্য আমাদের জারণ সংখ্যা প্রয়োজন। জারণ সংখ্যা প্রয়োজন। আমি এই আয়নগুলো বানিয়ে নিলাম এই কারণে এখানে জারণ সংখ্যা চিহ্নিত করাটা সহজ হবে, ঠিক আছে? তার আগে এই জারণ সংখ্যা চিহ্নিতকরণ আগে আরেকটা কথা একটু বলে নেই। এখানে O2 2-, এটা কিন্তু পার অক্সাইড আয়ন, পার অক্সাইড আয়ন। আবার প্রথম ক্লাসে আমি বলে দিয়েছি যে পার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -1। পার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -1। ঠিক আছে, পার অক্সাইড যৌগে
অক্সিজেনের জারণ সংখ্যা -1। অনেকে এটাকে এইভাবেও লিখতে পারে, এইভাবেও লিখতে পারে, তবে দিস ইজ বেটার, এটা সবচেয়ে ভালো। এভাবে O2 এটার অর্থ কিন্তু অক্সিজেনের জারণ সংখ্যা 2 বোঝাচ্ছে না। দুইটা অক্সিজেনের জন্য 2 তাহলে একটা অক্সিজেনের জন্য 1 ঠিক আছে, 1 তো একটু মুছে দিলাম। এখন চলো আমরা চিহ্নিত করি জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -1, আমি নিচে লিখলাম। যেহেতু এখানে 2 যেহেতু দুইটার জন্য উপরে লিখেছি, আর অক্সিজেনের জারণ সংখ্যা অর্থাৎ পারঅক্সাইডের জারণ সংখ্যাটা বা পারঅক্সাইড যৌগ অক্সিজেনের জারণ সংখ্যাটা -1, সেটা আমি নিচে লিখলাম। একইভাবে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে? ক্রোমিয়ামের জারণ সংখ্যা যদি তুমি না পারো হিসাব করে নিবা। ক্রোমিয়ামের জারণ সংখ্যা x গুণন 2 প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2 গুণন 7 = -2। হিসাব করলে আসবে হচ্ছে 2x = +12, x = +6। অর্থাৎ অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে এখানে +6, অক্সিজেনের জারণ সংখ্যা +6। তো এখানে লিখলাম +6, ঠিক আছে। তো এখন চিহ্নিত করো, ক্রোমিয়াম থেকে ক্রোমিয়ামের উপর টান দিলাম আর অক্সিজেন থেকে অক্সিজেন উপরে টান দিলাম। তো ক্রোমিয়ামের জারণ সংখ্যা বামে কত? 6+, ডানে কত? 3+। ক্রোমিয়ামের জারণ সংখ্যা বামে 6+, ডানে 3+। তার মানে এখানে জারণ সংখ্যা বেড়েছে না কমেছে? সংখ্যা বেড়েছে না কমেছে? সংখ্যা কমেছে। সংখ্যা কমা মানে ইলেকট্রন গ্রহণ, সংখ্যা কমা মানে ইলেকট্রন গ্রহণ, সংখ্যা কমে যাওয়া মানে ইলেকট্রন গ্রহণ, ঠিক আছে। সংখ্যা কমে যাওয়া মানে ইলেকট্রন গ্রহণ, আর ইলেকট্রন গ্রহণ হলো বিজারণ। ইলেকট্রন গ্রহণ হলো বিজারণ। তাহলে এখানে ছোট্ট করে লিখে দিলাম বিজারণ। এরপরে O2 মানে অক্সিজেন জারণ সংখ্যা -1 থেকে 0। -1 বড় না 0 বড়? -1 বড় না, -1 বড় না 0 বড়? স্বাভাবিকভাবে মাইনাসের মানগুলো 0 থেকে ছোট। স্বাভাবিকভাবে আমরা এটা সবাই জানি যে মাইনাসের মানগুলো 0 থেকে ছোট। তাহলে 0 বড়, তাহলে সংখ্যা বেড়েছে, সংখ্যা বাড়লে জারণ, সংখ্যা বাড়লে জারণ, আর সংখ্যা কমলে বিজারণ। মানে সংখ্যা বাড়লে ইলেকট্রন ত্যাগ অর্থাৎ জারণ, সংখ্যা কমলে ইলেকট্রন গ্রহণ অর্থাৎ বিজারণ। আশা করি বুঝতে পেরেছো। আমার জারণ বিজারণ চিহ্নিতকরণ কমপ্লিট। জারণ বিজারণ চিহ্নিতকরণ আমার কমপ্লিট হয়েছে। এখন এই দুটাকে আমি সেপারেশন করবো বা আলাদা করে লিখবো। একটা লিখলাম জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া লিখলাম O2 অক্সিজেন। ঠিক যেভাবে ওখানে আইডেন্টিফাই করেছি ঠিক সেইভাবেই লিখে ফেললাম, ঠিক আছে, লিখে ফেললাম। একটু খেয়াল করো, বামে ডানে অক্সিজেন, বামে অক্সিজেন 2টা, ডানে অক্সিজেন 2টা। তার মানে দুই পাশে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান সমান রয়েছে। দুই পাশে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান সমান রয়েছে, ঠিক আছে। দুই পাশে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান সমান রয়েছে। তাহলে এখন যেহেতু পরমাণুর সংখ্যা সমান আছে, তাহলে ইলেকট্রনের সংখ্যা সমান করতে হবে। এখানে দুইটা অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2, একবারে দিয়ে দেওয়া আছে, কোনো ঝামেলা নাই। এখানে 0, তাহলে -2 0। এখানে ব্যবধান কত? 2। যেহেতু জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয়, তাহলে দুটো ইলেকট্রন ত্যাগ হয়েছে, ডান পাশে দিয়ে দিলাম। -2 আর 0, ব্যবধান কত? 2। তাহলে এখানে কি বুঝতে পারছি যে এখানে যেহেতু ব্যবধান 2, তার মানে ইলেকট্রন ত্যাগ হয়েছে 2টা, কারণ জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয়। আর ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা আমি ডান পাশে প্লাস দিয়ে, উৎপাদের সাথে প্লাস দিয়ে লিখে দিব। একইভাবে লিখে ফেলি বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া দেখো কোনটা? এই যেটা Cr2O7 2-, এটা একটু বেশি ফাঁকা করে লিখবা, অনেকগুলো কাজ আছে। আর এই পাশে আছে ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 3+। তারপরে কি করবো আমি? প্রথমে আগে দুই পাশে পরমাণুর সংখ্যা সমান সমান করবো। প্রথমে আগে যা করবো, দুই পাশে পরমাণুর সংখ্যা সমান সমান করবো। ওকে, বামে ক্রোমিয়াম 2টা, ডানে ক্রোমিয়াম 1টা। তাহলে ডানে ক্রোমিয়াম 2টা করার জন্য আমি সামনে 2 দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর দুই পাশে ক্রোমিয়াম 2টা হয়ে গেছে। এখন অক্সিজেন, বামে অক্সিজেন 7টা রয়েছে, ডানে অক্সিজেন রয়েছে কয়টা? 1টা। ডানে অক্সিজেন 1টা। অম্লীয় মাধ্যমে বা অম্লীয় মাধ্যমে যখন জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করা হয়, তখন একটা রুলস আছে, যে পাশে যতটি অক্সিজেন প্রয়োজন সেই পাশে ততটি পানি যোগ করতে হয়। তোমরা এটা লিখে রাখো, যে পাশে যতটি অক্সিজেন প্রয়োজন
সেই পাশে ততটি পানির অণু যোগ করতে হবে। আমি আবারও বলছি, তোমরা লিখে নাও, যে পাশে যতটি অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন পরমাণু প্রয়োজন, সেই পাশে ততটি পানির অণু যোগ করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে বিক্রিয়কে 7টা অক্সিজেন পরমাণু রয়েছে, উৎপাদে কোনো অক্সিজেন পরমাণু নেই, তাহলে উৎপাদে আমি 7টা পানির অণু যোগ করে দেব। 7H2O, 7H2O, এই যে পানির অণুটা চলে আসছে, কত চলে আসছে। এখন দেখো, যখনই আমি উৎপাদে 7টা পানির অণু লিখলাম, তখন 14টা হাইড্রোজেন পরমাণু বেড়ে গেছে, কিন্তু ডান পাশে কিন্তু হাইড্রোজেন পরমাণু নেই। তাহলে কি করব? কোনো চিন্তা করার দরকার নেই। বাম পাশে, মানে ডান পাশে 14টা হাইড্রোজেন পরমাণু হয়ে গেছে, বাম পাশে হাইড্রোজেন পরমাণু নাই, বাম পাশে 14টা হাইড্রোজেন পরমাণু দিয়ে, বাম পাশে 14টা হাইড্রোজেন পরমাণু দিয়ে দাও। এখন যদি তুমি দুই পাশে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবা যে হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, ক্রোমিয়াম পরমাণু সব সমান সমান, এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। এখন তাহলে কি করতে হবে? এখন ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। কিভাবে? দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমাকে কখনোই হ্যাপাজার্ডে করতে হবে না যদি আমার সিস্টেম ফলো করো। ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, আগেই আমি এখানে লিখে রেখেছি। ক্রোমিয়াম কয়টা রয়েছে? 2টা, গুণন 2 ইকুয়াল টু +1। ঠিক আছে, ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, ক্রোমিয়াম আছে কয়টা? 2টা, তাহলে টোটাল 2টা পরমাণুর জন্য আসলে কত? +12। আমরা জারণ সংখ্যা কিন্তু একটা পরমাণুর জন্য হিসাব করি, কিন্তু এইখানে আমাকে হিসাবটা টোটাল পরমাণুর জন্য দেখাইতে হবে, যে টোটাল যতগুলো পরমাণু আছে তারা সবাই মিলে কতটা ইলেকট্রন ত্যাগ অথবা কতটা ইলেকট্রন গ্রহণ করেছে, এটা দেখাইতে হবে। তাহলে এখানে +12, এই পাশে দেখি, এই পাশে 2টা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +3 আর ক্রোমিয়াম আছে 2টা, তাহলে হবে কত? +6। তাহলে একটা +12 +6, তাহলে এখানে সংখ্যার ব্যবধান কত? 6, তার মানে 6টা ইলেকট্রন গ্রহণ করেছে, 6টা ইলেকট্রন গ্রহণ করেছে। এভাবে যদি করো তাহলে তোমার টেনশন করতে হবে না, এমনি সহজেই তুমি বের করতে পারবা। বামে যে পরমাণুগুলো থাকবে বা যে কটা পরমাণু থাকবে তাদের জারণ সংখ্যাগুলো বের করবে, এবং সেম পরমাণুর ডানে জারণ সংখ্যাটা বের করবে, বের করে দিয়ে যে সংখ্যাটা পাবা ওইটাই গৃহীত ইলেকট্রন সংখ্যা, কারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করবে। হয়ে গেল, জারণ সংখ্যা ইলেকট্রন ত্যাগ, বিজারণ সংখ্যা ইলেকট্রন গ্রহণ, হয়ে গেছে, কোনো টেনশন করতে হবে না। এখন একটু খেয়াল করো, জারণ অর্ধবিক্রিয়া সমীকরণটা আমরা 1 নম্বর দিলাম, বিজারণ অর্ধবিক্রিয়া সমীকরণটাকে 2 নম্বর দিলাম। এখন যদি তুমি একটু খেয়াল করো যে এখানে ইলেকট্রন সংখ্যা রয়েছে 2টা, এখানে ইলেকট্রন সংখ্যা রয়েছে 6টা। আইন ইলেকট্রনীয় পদ্ধতি, তার মানে ইলেকট্রনকে সমান করতে হবে, ইলেকট্রনকে সমান করতে হবে। তো আমি যদি 2 সমীকরণে ইলেকট্রনটাকে সমান করতে চাই, তাহলে 3 নং সমীকরণ, সরি 1 নং সমীকরণকে আমি 3 দ্বারা গুণ করি, 1 নং সমীকরণকে আমি 3 দ্বারা যদি গুণ করি, তাহলে 3 দুগুণে 6টা ইলেকট্রন হয়ে যাবে, এখানে 2 নং 6টা ইলেকট্রন আসবে। মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে ইলেকট্রন সমান সমান করে ইলেকট্রনটাকে কেটে দিতে হবে, ইলেকট্রনটাকে সমান সমান করে ইলেকট্রনটাকে কেটে দিতে হবে, এটি হলো মূল উদ্দেশ্য। তাহলে এখন এটাকে যোগ করে দিই, এখন যোগ করে দিই, এখানে একটা বাক্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটু লিখে দিলাম, তারপরে 1 গুণন 3 প্লাস 2। ঠিক আছে, তো আমি যদি 3 দ্বারা গুণ করি, 3O2 2 মাইনাস প্লাস বামে যে বিক্রিয়কগুলো আছে আমি বামে যোগ করতেছি, Cr2 2 2 মাইনাস প্লাস 14 30 প্লাস, এই তীর চিহ্নের বামে, তীর চিহ্নের বামে যে বিক্রিয়কগুলো রয়েছে সেগুলো সবগুলো বামে একসাথে যোগ করে দেবে, আর ডানে উৎপাদগুলো সবগুলো যোগ করে দেবে। 3 অক্সিজেন প্লাস 2 ক্রোমিয়াম 3 প্লাস আর 7, ঠিক আছে, 3 অক্সিজেন 2 ক্রোমিয়াম 3 প্লাস এবং 7 পানি। তো আমাদের বিক্রিয়ক এবং উৎপাদে পরমাণুগুলো দেখো সমান সমান আছে, 6টা অক্সিজেন 6টা অক্সিজেন, 2টা ক্রোমিয়াম 2টা ক্রোমিয়াম, 7টা অক্সিজেন 7টা অক্সিজেন, 14টা হাইড্রোজেন 14টা হাইড্রোজেন, এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাইন, কোনো ভুল নেই। তাহলে এখন আমি কি করবো? এখন এগুলোকে দর্শক আয়নগুলো যোগ করে দেবো, এই আয়নিক সমীকরণ, এটা এই আয়নিক সমীকরণের সমতা হয়ে গেল। ঠিক আছে, এই আয়নিক সমীকরণের যে যা দর্শক আয়নগুলো ছিল সেই দর্শক আয়নগুলো এখন যোগ দিয়ে দেবো, দিয়ে এই সমীকরণটা পাবো, ওইটাই হবে সমতাকৃত সমীকরণ। তো এই দর্শক আয়ন যোগ দেওয়ার জন্য আমি একটা সহজ বুদ্ধি বলি, জটিলতা পরিহার করি, দর্শক আয়ন যোগ। আগে একটু লিখে নিই, দর্শক আয়ন জটিলতা পরিহার করবো, জটিলতা পরিহার করে একটা সহজ বুদ্ধি
সহজগতিটা কি? এই যে প্রথম যে বিক্রিয়াটা লিখে দিয়েছো, ওই বিক্রিয়াটা আগে তুমি চোখ বন্ধ করে লিখে নাও। K2 Cr2O7 প্লাস হাইড্রোজেন পারঅক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4, ডান পাশে পটাশিয়াম সালফেট, যা সেম তাই চোখ বন্ধ করে লিখে দেবো। পটাশিয়াম সালফেট, ক্রোমিক সালফেট Cr2SO4 3 প্লাস কার্বন, অক্সিজেন প্লাস কার্বন। লিখার পরে এখন এই আয়নিক সমীকরণের সাথে জাস্ট মিলাই দেবো। কিভাবে মিলাই দেবো খেয়াল করো, এখানে অক্সাইড পারঅক্সাইডের কয়টা রয়েছে? 3টা। তাহলে আমার পারঅক্সাইড যেন কোথায়? এখানে, স্যার এখানে H2 নয়, এখানে পারঅক্সাইড। ওই পারঅক্সাইড কোন সংকেত হয়েছে? এখানে। তাহলে এটাকে 3 করতে হবে। 3 করার জন্য আমি এখানে 3 দিয়ে দিলাম। সেটা হয়ে গেছে 3। এটা অন্য পরমাণুর দিকে তাকানোর দরকার নেই, চিন্তা করার দরকার নেই, এমনি অটো সব মিলে যাবে। হ্যাঁ, বিশ্বাস রাখো। দেখো ডাইক্রোমেট একটা, ডাইক্রোমেট একটা মিলে গেছে, কোনো সমস্যা নেই, নো টেনশন। এখন তাহলে কি বাদ আছে? H প্লাস। তাহলে এখন খেয়াল করে এখানে H প্লাস এন্ড কয়টা আছে? 14টা। তাহলে এখানে কত দেবো? 7। এখানে 7 না, এখানে 7 হবে না। কেন? হয়তো বলবো যে কেন 7 হবে না? পরমাণুর সংখ্যা তো মিলাইতে হবে। হ্যাঁ, মিলাবো। একটু খেয়াল করো, এখানে যে 14টা হাইড্রোজেন বেরিয়েছে, এখানে 6টা হাইড্রোজেন বেরিয়েছে। কিন্তু দর্শক যে কোনো জায়গায় থাকতে পারে, বাদ দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এইখানে 6টা হাইড্রোজেন আছে, 6টা হাইড্রোজেন এই 14টা থেকে বাদ দিয়ে দেবো। তাহলে 14 থেকে যদি 6 বাদ দিয়ে থাকে কত? 8। তাহলে আমাদের 8টা হাইড্রোজেন মিলাইতে হবে। 8টা হাইড্রোজেন যদি মিলাই তাহলে এখানে 8 এই 8 করার জন্য কত হলো? 4। তাহলে যখন আমি 4 দিয়ে দিলাম তখনই 8 হয়ে গেল। এটা আমি আরেকবার বলছি, যে সমস্ত পরমাণু দেওয়ার পরে আমি যখন এখানে হাইড্রোজেন সমাধান করতে গিয়েছি তখন দেখতে পাচ্ছি এখানে 7 দিলে 14 হয়ে যায়। কিন্তু আমি একটু দেখতে পাচ্ছি যে আগের সংকেতে 6টা হাইড্রোজেন অলরেডি লেখা হয়ে গেছে। হাইড্রোজেন আয়ন তো দর্শক আয়ন, অলরেডি 6টা হাইড্রোজেন আয়ন লেখা হয়ে গেছে। তো এই 6টা হাইড্রোজেন এই 14টা থেকে বাদ দিতে হবে। বাদ দিলে থাকে কত? 8। এখন ওই 8টা হাইড্রোজেনকে পূরণ করার জন্য সালফিউরিক অ্যাসিডের সামনে 4 দিতে হবে। 4 দিলে 4 দুগুণে 8। বাম পাশে ক্লিয়ার। এখন ডান পাশে আসি। ডান পাশে দেখো 3 অক্সিজেন, অক্সিজেনের সামনে 3 দিয়ে দাও। চোখ বন্ধ করে অক্সিজেনের সামনে 3 দিয়ে দাও। ক্রোমিয়ামের সামনে 2 রয়েছে, ক্রোমিয়াম 2টা। খেয়াল করো এখানে ক্রোমিয়াম 2টা রয়েছে, তার মানে সামনে কিছু দিতে হবে। পানির সামনে 7, পানির সামনে 7। চোখ বন্ধ করে দিয়ে দাও। আর কোনো কিছু বাদ আছে? বাদ নেই। পটাশিয়াম সালফেট, এই যে পটাশিয়াম 2টা, এই যে পটাশিয়াম 2টা। এখন বাম এবং ডান খেয়াল করো সবকিছু ঠিক আছে কিনা, এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি আছে কিনা। পটাশিয়াম 2টা, পটাশিয়াম 2টা, ক্রোমিয়াম 2টা, ক্রোমিয়াম 2টা, অক্সিজেন 7টা, অক্সিজেন এই যে পানির অক্সিজেন 7টা, মানে পরমাণু আর কি। তারপরে যে পারঅক্সাইডে অক্সিজেন করে 6টা, এই যে অক্সিজেন সালফেট, হাইড্রোজেন 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 14, এই যে 7 দুগুণে হাইড্রোজেন 14। সালফেট থেকে গুণে নিই। দেখো সালফেট 4টা, এই যে দেখো 3টা, একটা 4, সব মিলে গেছে। ঠিক আছে? তো এটাই আমার সমতাযুক্ত সমীকরণ। এটাই হচ্ছে সমতাযুক্ত সমীকরণ। তো আশা করি যারা এই ক্লাসটা অংশগ্রহণ করেছো বা করতেছো, ভবিষ্যতে যারা করবা আগামীতে লাইভ ক্লাস ছাড়া, তারা যদি আমার এই মেথডটা ফলো করে ইনশাল্লাহ ভুল হবে না, শিখতে পারবে। এইভাবে করলে আশা করি ভুল হবে না, শিখতে পারবা, কোনো অসুবিধা নেই। তো নেক্সট আমরা আরেকটা সমীকরণ আজকে সমতা করব। এটা যদি ঠিক মতো কেউ বুঝে থাকো, পরেরটা করতে আর বেশি সময় লাগবে না। তো পরের কোন সমীকরণটা করা যায়? অক্সালিক অ্যাসিডেরটা করি। তো মুছে দিই তাহলে।
আচ্ছা এগুলো সবই মুছে দিই, শুধু আয়নিক এটা ক্লিয়ার করে প্রথম থেকে আমাদের সমীকরণটা কোনটা লিখবো? KMnO4 দেখো, KMnO4 প্লাস অক্সালিক অ্যাসিড H2C2O4 প্লাস সালফিউরিক অ্যাসিড। তো আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো মাথায় আবার নিয়ে আসো, উৎপাদগুলো লেখা শুরু করো। পটাশিয়াম বামে ধাতু রয়েছে, সালফিউরিক অ্যাসিড, তাহলে পটাশিয়াম সালফেট ধাতু অনুযায়ী লবণ হবে ম্যাঙ্গানিজ সালফেট। তারপর অক্সালিক অ্যাসিড থাকলে কি হবে? কার্বন ডাই অক্সাইড, আর যথারীতি পানি। এরপরে আমি যেটা লিখবো আয়নিক সমীকরণ। এরপরে লিখবো কি? আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ লেখার নিয়ম কি মনে আছে? লিখে ফেলো ঝটপট। কি কি বাদ দিব? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট, ক্লোরাইড এগুলো থাকলে বাদ দেবো। এখানে পটাশিয়াম বাদ দিলে কি হয়? কিছুই হয় না, MnO4 হয়। পটাশিয়াম ছিল প্লাস 1, তাহলে মাইনাস 1, যেহেতু একটা তাহলে মাইনাস হবে। প্লাস অক্সালিক অ্যাসিড, এখান থেকে দুইটা হাইড্রোজেন বাদ দিলে C2O4, দুইটা হাইড্রোজেন বাদ দিলাম, তাহলে এখানে হবে 2 মাইনাস। আর এখান থেকে জাস্ট শুধু হাইড্রোজেনটা লিখে দেবো, মিডিয়া হিসাবে অ্যাসিডটা ব্যবহার হয়। তারপর পটাশিয়াম সালফেট দুইটাই বাদ, থাকে কি ম্যাঙ্গানিজ, কারণ সালফেট বাদ দিলে থাকে শুধু ম্যাঙ্গানিজ 2 প্লাস। এরপরে আমি কার্বন ডাই অক্সাইড বাদ দেওয়ার কোনো কথা কোথাও বলি নাই, লিখে ফেললাম। আর যথারীতি পানি ছিল, পানি লিখে ফেললাম। হয়ে গেল আমাদের আয়নিক সমীকরণ লেখা। তারপরে কি করবো? তারপরে এটা জারণ বিজারণ চিহ্নিত করবো। এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 বের করে নেব, ঠিক আছে? এখানে কার্বনের জারণ সংখ্যা কত ধরে নাও? কার্বনের জারণ সংখ্যা x, তাহলে দুইটার জন্য 2x, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2, চারটার জন্য 4 = -2, x = +3। এখানে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +3। অক্সালিক অ্যাসিডের অক্সালেট মূলকে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +3। একইভাবে কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বনের জারণ সংখ্যা x প্লাস -2 গুণন 2 = 4, সরি 0, তাহলে x = +4, তাহলে এখানে কার্বনের জারণ সংখ্যা +4। প্রয়োজনীয় জারণ সংখ্যাগুলো আমি চিহ্নিত করলাম। বাকি যেগুলা সব মৌলের বা সব পরমাণুর জারণ সংখ্যা চিহ্নিত করার কোনো প্রয়োজন নেই, দর্শক লাইনগুলোতে আমি আগেই কেটে বাদ দিয়েছি। ম্যাঙ্গানিজ 7 প্লাস থেকে 2 প্লাস, কার্বন 3 প্লাস থেকে 4 প্লাস, কার্বন 3 প্লাস থেকে 4 প্লাস, 7 প্লাস থেকে 2 প্লাস, 3 প্লাস থেকে 4 প্লাস। তাহলে আমরা কি জানি? সংখ্যা বাড়লে জারণ, সংখ্যা কমলে বিজারণ। 7 প্লাস থেকে 2 প্লাস, সংখ্যা বাড়ছে না কমছে? সংখ্যা কমছে, তার মানে এটা হলো বিজারণ। সংখ্যা বাড়লে জারণ আর সংখ্যা কমলে বিজারণ। যেহেতু এখানে সংখ্যা কমে গেছে তাই বিজারণ। 3 প্লাস থেকে 4 প্লাস, সংখ্যা বেড়ে গেছে, সেটা জারণ। আমার জারণ বিজারণ চিহ্নিতকরণ হয়ে গেছে। এখন এই দুটাকে আলাদা করবো, কি জারণ অর্থ বিক্রিয়া, বিজারণ অর্থ বিক্রিয়া হিসেবে আলাদা করবো। জারণ অর্ধ বিক্রিয়া লিখে পেলাম। জারণ বিক্রিয়া কোনটা? C2O4 2 মাইনাস কার্বন ডাই অক্সাইড, এই অংশটুকু জারণ অর্ধ বিক্রিয়া। তো দুই পাশে পরমাণু সমান করি। বামে কার্বন 2টা রয়েছে, ডানে কার্বন 2টা করার জন্য সামনে 2 দিয়ে দিলাম। দেখো বামে অক্সিজেন 4টা, ডানে অক্সিজেন 4টা, একবারে ফেয়ার অ্যান্ড লাভলি, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। এখন ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। এখানে কার্বনের জারণ সংখ্যা কত? +3। কার্বন আছে কয়টা? 2টা, গুণন 2 সমান +6। এখানে কার্বনের জারণ সংখ্যা +4 গুণন 2 কত হবে? +8। তাহলে এখানে জারণ সংখ্যার ব্যবধান কত? 2। জারণ সংখ্যার ব্যবধান 2, তার মানে একটিতে ইলেকট্রন সংখ্যা 2, একটিতে ইলেকট্রন সংখ্যা 2, কারণ জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয়। আর একটিতে ইলেকট্রনটা আমি ডান পাশে নিই, ঠিক আছে? বাম পাশে যদি কেউ লেখে একটিতে ইলেকট্রন, তাহলে মাইনাস দিলে করা যায়। বিজারণ অর্থ বিক্রিয়া একইভাবে লিখে ফেলি। আগে বিক্রিয়াটা লিখে ফেলি, MnO4 মাইনাস, বিজারণটাতে কিছু কাজ করতে এই জন্য একটু বেশি করে ফাঁকা রাখবা। তারপরে ম্যাঙ্গানিজ 2 প্লাস। ওকে, দেখো বামে ম্যাঙ্গানিজ পরমাণু একটা রয়েছে, ডানেও একটা, তার মানে ম্যাঙ্গানিজ পরমাণু দুই পাশে সমান সমান রয়েছে, কোনো সমস্যা নেই। এখন অক্সিজেন বামে 4টা, ডানে নেই। আমরা কি বলেছি মনে আছে?
যে যে পাশে যতটি অক্সিজেন লাগবে সেই অক্সিজেন পরমাণুর প্রয়োজন, সেই পাশে ততটি পানির অণু যোগ করবে। তাহলে ডান পাশে 4 অণু পানির অণু যোগ করবে, ব্যাস হয়ে গেল। যখনই তুমি ডান পাশে 4 অণু পানি যোগ করেছো, হাইড্রোজেন পরমাণু বেড়ে গেছে 8টা। বাট বাম পাশে কোনো হাইড্রোজেন পরমাণু নেই, তাই সুন্দর করে বামে 8টা হাইড্রোজেন আয়ন যোগ করে দিয়ে দিলাম। দুই পাশে হাইড্রোজেন অক্সিজেন ম্যাঙ্গানিজ সমান সমান হয়ে গেছে। এখন আমি কি করবো? ইলেকট্রন সংখ্যা। এখানে ম্যাঙ্গানিজের জ্বালানি সংখ্যা কত? +7। এখানে কত? 2 +7 +2। তাহলে সংখ্যার ব্যবধান কত? 5। বিজন বিক্রিয়ায় কি হয়? ইলেকট্রন গ্রহণ হয়। ইলেকট্রন গ্রহণ হলে বাম পাশে ইলেকট্রনটা দেখা দিবে, বাম পাশে বিক্রিয়কের সাথে প্লাস দিয়ে দেখা দিবে। ইলেকট্রন গ্রহণ হলে বিক্রিয়কের সাথে যোগ দিয়ে দিবা, আর ত্যাগ হলে উৎপাদের সাথে প্লাস দিয়ে দিবা। ব্যাস হয়ে গেছে আমার পরমাণুর সংখ্যা, অক্সিজেনের সংখ্যা, হাইড্রোজেনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা হয়ে গেছে। ঠিক আছে, তো একটা 1 নম্বর সমীকরণ দাও, একটা 2 নম্বর সমীকরণ দাও। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এরপরে আমাদের কি করতে হয়? ইলেকট্রনের ব্যালেন্স করতে হবে। ইলেকট্রনের ব্যালেন্স করতে হবে। ইলেকট্রন এখানে 5, ইলেকট্রন এখানে 5, এখানে 2। তার মানে দুই দিকে দুইটাতে যদি ইলেকট্রন আমি সমান করতে চাই, তাহলে 1 নং সমীকরণকে আমি 5 দ্বারা গুণ করবো। 5 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10টা ইলেকট্রন। 2 নং সমীকরণকে আমি 2 দ্বারা গুণ করবো। 2 দ্বারা গুণ করলে 2 গুণন 5 10, অর্থাৎ 2 পাশে ইলেকট্রন সংখ্যা সমান হবে। মূল উদ্দেশ্য হচ্ছে সমান করে কেটে দেওয়া। তাহলে এখন এটা যোগ করে লিখি। 1 গুণন 5 যোগ 2 গুণন 2। এই দুটো সমীকরণ এখন যোগ করবো। যোগ করার নিয়ম হচ্ছে বামের গুলো বামে যোগ, ডানের গুলো ডানে যোগ। তাহলে অক্সালেট গুলো কয়টা আছে? 5টা। 5 C2O4 2 মাইনাস প্লাস 2 MnO4 মাইনাস প্লাস 8 দুগুণে 16 H প্লাস 8 দুগুণে 16 H প্লাস। বামের গুলো হয়ে গেল। ইলেকট্রন কিন্তু কেটে গেছে। তারপরে ডান পাশে 5 দুগুণে 10 কার্বন ডাই অক্সাইড, তারপরে 2 ম্যাঙ্গানিজ আর 8টা পানির অণু। তুমি যদি লক্ষ্য করো, দেখো 5 দুগুণে 10টা কার্বন, 10টা কার্বন, 20টা অক্সিজেন, এই যে 20টা অক্সিজেন, ম্যাঙ্গানিজ 2টা, ম্যাঙ্গানিজ 2টা, 4 দুগুণে 8, এই যে 4 দুগুণে 8টা অক্সিজেন, 8 দুগুণে 16 হাইড্রোজেন, 16 হাইড্রোজেন, সব মিলেছে আয়নিক সমীকরণের সমান। এখন আমরা কি কাজ? দর্শক আয়ন যোগ লিখো। দর্শক আয়ন যোগ করব। দর্শক আয়ন যোগের ক্ষেত্রে আমি কি বলেছি মনে আছে? নো টেনশন, ডো ফুর্তি। প্রথম লাইনে যে বিক্রিয়াটা আছে, বিক্রিয়াটা লিখে দেবো। চোখ বন্ধ করে লিখে দেবো। KMnO4 H2 C2O4 প্লাস সালফিউরিক অ্যাসিড, তারপরে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, এরপরে কার্বন ডাই অক্সাইড প্লাস জল। বুঝে গেছে? এখন জাস্ট এই আয়নিক সমীকরণে যে সমতা সমীকরণটা আছে ওইটার সাথে সাথে মিলাই দেবে, আর কোনো কাজ নেই। দেখো এখানে অক্সালেট মূলক কয়টা আছে? 5টা। তাহলে এখানে 5 করতে হবে, 5। অক্সালেট মূলক 5টা আছে, 5 দিয়ে দিবা। পার ম্যাঙ্গানেট 2টা, তাহলে এখানে 2 করার জন্য সামনে 2 মিলে গেছে। তারপরে এখন এখানে হাইড্রোজেন মিলাইতে হবে। হাইড্রোজেন কয়টা আছে? 16টা। তো এইখানে কয়টা আছে? যেহেতু আগের বিক্রিয়া আমি জিনিসটা বলে দিয়েছি। এটা কয়টা আছে? দর্শক আয়ন। 5 দুগুণে 10টা, তাহলে 16 থেকে 10 বাদ দাও। এটা দর্শক আয়ন হাইড্রোজেন, কিন্তু এই জন্য এখানে বাদ দিয়ে দিতে হচ্ছে। 16টা হাইড্রোজেন আছে, এখান থেকে 10টা বাদ দিয়ে দাও, কারণ 10টা অক্সালিক অ্যাসিডে চলে আসছে। 10টা বাদ দিলে থাকে 6টা। এখন এই 6টা হাইড্রোজেন পূরণ করার জন্য সামনে যদি আমি 3 দেই, তাহলে মিলে যায়। 3 দুগুণে 6 হাইড্রোজেন। এখন ডান পাশের গুলো পূরণ করি। দেখো এখানে পটাশিয়াম 2টা, এই যে পটাশিয়াম 2টা, সালফেটটা আমি পরে আসতেছি। এরপরে দেখো কার্বন ডাই অক্সাইড কয়টা? 10টা। কার্বন ডাই অক্সাইড মানে কার্বন কয়টা? 10টা। তাহলে এখানে 10 করার জন্য এখানে কত দেবো? 10 হয়ে গেছে। তারপরে ম্যাঙ্গানিজ 2টা, তাহলে ম্যাঙ্গানিজ সালফেটের সামনে 2, পানি 8, পানি 8। আমার মনে হয় সব মিলে গেছে। এখন বাম ডান চেক করে দেখি। পটাশিয়াম 2টা, পটাশিয়াম 2টা, ম্যাঙ্গানিজ 2টা, ম্যাঙ্গানিজ 2টা, 4 দুগুণে 8 অক্সিজেন, এই যে 8টা পানি, এই যে পানিতে অক্সিজেন 8টা আছে।
তারপরে দেখো হাইড্রোজেন 5 দুগুণে 10, 3 দুগুণে 16, এই যে 16, 8 দুগুণে 16। তারপর কি বাদ আছে? কার্বন ডাইঅক্সাইড, কার্বন 10টা, এই যে 5 দুগুণে 10 কার্বন 10টা মিলে গেছে। এখন সালফেট মূলক কয়টা আছে? 2টা, আর এটা 3টা। ডান পাশে আছে 3টা, তাহলে বাম পাশে 3টা লাগবে। এই যে দেখো 3 সালফিউরিক অ্যাসিড, 3টা সালফেট মূলক মিলে গেছে। মানে ইজ এন্ড এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। এটাই সমতাগিত সমীকরণ। সমতাগিত সমীকরণ। তো আমি দুইটা সমীকরণ, জারণ বিজারণ বিক্রিয়ার দুইটা সমতাকরণ এই দুরন্ত দুপুরে আলোচনা করলাম। যারা আমার সাথে ক্লাস করেছো, ক্লাস করবে, যদি আমার মেথড অনুযায়ী সমতা করো, আশা করি কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।